চিকেন নেকে ভারতের সেনা জোরদার। দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় কি নতুন বার্তা? রাশিয়ার যুদ্ধনীতিতে নমনীয় যুক্তরাষ্ট্র। 3 রাজ্যে সাফল্য, ডেমোক্রেটটা কি ঘুরে দাঁড়াচ্ছে? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। গতকাল ছুটির দিন ছিল বলে আমরা কোনো এপিসোড আপ করি নাই, নিশ্চয়ই আমাদের মিস করেছেন। আজকে আবার আমরা হাজির হয়ে গেলাম। আমাদের ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন, সেটা কোন দেশ, কোন জেলা, কোন উপজেলা, কোন বিভাগ, এমনকি আপনার এলাকার নামটি বলে আমাদেরকে কমেন্টে লিখুন, আমরা খুশি হব। আর আজকে আপনাদের সঙ্গে আমি বরাবরের মতো রয়েছি কাজল হায়দার এবং আমি প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীরদা, প্রথমে একটু দর্শকদের আমরা একটা কমেন্ট নিয়ে তারপর মূল অনুষ্ঠানে চলে যাই। আহমেদ কবির নামে আমাদের এক দর্শক লিখছেন, আপনাদের অনুষ্ঠান ভালো লাগে, আমি কক্সবাজার থেকে নিয়মিত দেখি। ধন্যবাদ আপনাকে। সাইফুদ্দিন লিখছেন, গুড টু হেয়ার ইউক্রেন ইস্যু উইথ অল কনসার্ন, ইউরোপ ডু নট ওয়ান্ট স্টপ ওয়ার, হাউ মেনি ওয়েজ দে ওয়ান্ট টু চেজ দেয়ার ওয়ার, দে ইজ মিজারেবল রিয়েলি, ক্যান ইউ এক্সপ্লেন? মানে আমাদের কাছে ইউক্রেন কেন যুদ্ধে জড়ালো এক্সপ্লেন করতে যাচ্ছে, আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক উনি লিখছেন, আই এম ফ্রম সৌদি আরব, রিয়াদ। ওনার নাম হচ্ছে বাচ্চু মিয়া। ধন্যবাদ আপনাকে। মনিকা নামে আমাদের আরেকজন লিখছেন, থ্যাংক ইউ ভাইয়া। রহমান নামে আমাদের আরেক দর্শক লিখছেন, আপনাদের আলোচনা শুনে অনেক কিছু জানতে পারি, খুব ভালো লাগে, আমি কানাডা থেকে দেখছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমাদের লিঙ্কগুলো দিয়ে দেবেন যেন ওনারাও আমাদের পর্বগুলো মিস না করে। রফিকুল ইসলাম নামে আরেকজন বলছেন, তিনি গোপালগঞ্জ থেকে দেখছেন, তিনি আমাদের অনুষ্ঠানটা রেগুলার দেখে থাকেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কানিস নামে একজন লিখছেন, উনি ঢাকা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠানটা, উনি রেগুলার দেখেন, আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন, আপনাকেও আমরা অভিনন্দন জানালাম। আমাদের সর্বশেষ দর্শক উনি বলছেন, আপনাদের আলোচনা অনেক সুন্দর, আমি রেগুলার দেখি। আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শক মণ্ডলী, আমাদের এই বিশ্ব সংযোগ অনুষ্ঠানটি আপনারা রেগুলার দেখেন, আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি কিছু জানতে চান আমাদের অবশ্যই কমেন্টে লিখবেন, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রবীরদা, আমরা প্রথমে চলে যাই আমাদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী ভারতকে নিয়ে। আপনি জানেন চিকেন নেক নিয়ে সবসময় একটু চিকেনের অস্থিতিশীল অবস্থায় থাকে এবং ভারতের সরকার বিড়ম্বনার পরে প্রায়, কারণ ওখানে খুব ছোট ছোট কিছু অঙ্গরাজ্য আছে এবং সেখানে কিছু অ্যাক্টিভিটি রয়েছে সরকার বিরোধী একজনের জন্য। আর তার ভারত সম্প্রতি তার সীমান্ত সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করেছে, বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে শিলিগুড়ি করিডর, যা চিকেন নেক নামে পড়ছে, এবং তার আশেপাশে এলাকায় নতুন 3টি সক্রিয় গ্যারিসন মানে আর্মি বেস স্থাপন করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই উদ্যোগ ভারতের পূর্ব সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিকভাবে উন্নত করার অংশ। হঠাৎ করে আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে এই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যে আপনার শিলিগুড়ি, আমাদের তো বর্ডার এলাকা, এখানে তাদের কাছে কি তথ্য আছে যে হঠাৎ করে তারা 3টি গ্যারিসন স্থাপন করেছে, সৈন্য সংখ্যা বাড়াচ্ছে? একটু যদি দর্শকদের বলতেন। আসলে এই চিকেন নেক আমরা দুই দেশে ভারতের গণমাধ্যমে বিভিন্ন সময় দেখি যে এই অংশটা মানে চিকেন নেক এবং চিকেন নেকের আশেপাশের যে রাজ্যগুলো আছে বা সেভেন সিস্টারের সাথে ভারতীয় মূল ভূখণ্ডে যে যোগাযোগ বা যেটা কানেক্টেড যেটা, সেটা হচ্ছে এই রোডটা বা এই নেকটাকে। এখন বিষয়টা হচ্ছে এটা এতটাই সেন্সিটিভ, রোডটা কিন্তু খুবই ছোট, মানে 22 কিলোমিটার, এই জন্য নামও চিকেন নেক। হ্যাঁ ঠিকই, আসলে চিকেন নেক নামে এবং কাজে ছোট। এখন বিষয় হচ্ছে ছোট হলেও এটা যেহেতু মূল ভূখণ্ডের সাথে আমি যদি একদম কানেক্টিং ব্যবস্থায় আছে, তার এটা গুরুত্ব অপরিসীম। যেহেতু এটা মানে এটা ভারত কখনোই চায় না এই অংশটার মধ্যে কোনো ধরনের উত্তেজনা হোক। কারণ হচ্ছে ভারতের কিছু আমরা জানি ভারতের কিছু পয়েন্ট আছে, কিছু রাজ্য আছে যেগুলো খুবই সেন্সিটিভ। মানে মাঝখানে যে রাজ্যগুলো আছে ভারত এগুলো হয়তো খুব একটা চিন্তা করে না। বর্ডার যে স্টেটগুলো আছে, একদিকে হচ্ছে কাশ্মীরকে নিয়ে ভারত তো মানে সারা বছর ব্যাপী কাশ্মীরের কোনো ঝামেলা থেকে থাকছে, আবার লাদাখ আবার চীনের সাথে হচ্ছে। হ্যাঁ, এখন আবার এদিকে যদি আসতে চাই তাহলে এদিকে হচ্ছে আবার এই চিকেন নেক থেকে সেভেন সিস্টার শুধুমাত্র বর্ডার হওয়ার কারণে, সেভেন সিস্টারের মধ্যে আভ্যন্তরীণ কিছু সমস্যা, রাজনৈতিক কিছু সমস্যা, রাজনৈতিক মতভেদ, এখানে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মতভেদের একটা ইয়ে আছে, উত্থান রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে এক পর্যায়ে এই জিনিসটা
এই সাম্প্রতিক সময় আমরা আসলে যদি একদম খোলাখুলি আলোচনা করতে যাই, তাহলে এই যতটা আলোচনা ছিল গত বছরের 5ই আগস্টের আগে, সে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের যে প্রেক্ষাপট গিয়ে দাঁড়িয়েছে, যে রাজনৈতিক সম্পর্ক বা যে কূটনৈতিক সম্পর্ক দাঁড়িয়েছে, সেখানে এই আলোচনাটা বেশি মাত্রায় আলোচিত হচ্ছে। এবং আমরা দেখেছি যে ভারত সবসময়, বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গের যে ওদের যে ইউনিটটা আছে, পশ্চিমবঙ্গের যে সেই ইউনিটটা এবং দিল্লি থেকে যায়, এই চিকেন নেক নিয়ে কোনো আলোচনার সময় খুবই আগ্রাসী মনোভাব এবং আগ্রাসী, তারা খুব এইটাকে কোনো ধরনের ছাড় দিতে তারা আসলে রাজি না, এবং এই কেন্দ্রিক কোনো ধরনের নিতে তারা রাজি না। এবং এখন বিষয়টা হচ্ছে তার স্টেট, সে অনেক কিছুই আপনার নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে হঠাৎ করে যখন এত বড় একটা ডেপ্লয়মেন্ট হয়, তখন একটা প্রশ্ন জাগে আসলে এটা কেন করতে যাচ্ছে। ভারতের তো আপনার অতিমাত্রা বাড়াবাড়ি। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই বছরের শুরুতে দিকে লালমনিরহাটে একটা পুরাতন বিমান ঘাঁটি বাংলাদেশ আপনার নতুন করে চালু করছিল, কারণ ওখানে হচ্ছে আপনার টিচিং সেন্টার আছে, ওখানে পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়, যারা উদীয়মান পাইলট যারা পড়তে আসে তাদেরকে। এইটা নিয়ে তাদের মাথা ব্যথা। আসলে বড় বড় দেশগুলো একটা সমস্যা কি, পার্শ্ববর্তী দেশের এদিকে খুব ভালো বেশি নজর রাখে তারা। যেমন আপনি যে দেখবেন যে আমি রাশিয়া বা ইউএসএ বা ইন্ডিয়া বা চীন, আপনি এই সবসময় দেখবেন, যেমন চীনের পাশে যে তাইওয়ান কিছু করতে চায় বা মালয়েশিয়া, থাইল্যান্ড বা ওরা কিছু করতে চায়, চীন কিন্তু প্রথমে এটা নজরে নিয়ে আসে, বা চীনের একটা ওখানে অবজারভেশন থাকে। এই যেগুলো হচ্ছে বড় দেশগুলোর ক্ষেত্রে রাজনৈতিক যে সমস্যা, সেটা হচ্ছে তারা কিন্তু পার্শ্ববর্তী দেশে যতই ছোট হোক না কেন, তারা এখানে কোনো কিছু খুঁজে পায় বা কারো ইন্ধন আছে কিনা দেখতে চায়। এখন বিষয়টা হচ্ছে, আমি লালমনিরহাটে যখন এটা আমার নিজের আভ্যন্তরীণ বিষয়, আমি এটা চালু করতেই পারি, আমার এটা আমি যেখানে যে খুশি করতেই পারি। এখন যদি আপনার কোনো আপত্তি থাকে, তাহলে আপনার যদি কোনো মনে হয় যে কোনো সমস্যা আছে, তাহলে আপনি কথা বলতে পারেন। খোলা আছে, সেখানে কি এমন অবস্থাতে পৌঁছায় নাই যে টেলিফোন বন্ধ হয়ে আছে, আমরা একজনের সাথে কনভারসেশনে যাচ্ছি না। এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি, গুরুত্বপূর্ণ ভারতের কাছে। কারণ বর্তমানে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু ভারতকে একটা জিনিস এটা বুঝতে হবে, ভারত থেকে আছে বুঝতে হবে বাংলাদেশের বর্তমান অবস্থান। আমরা জানি এদিকে মিয়ানমার কেন্দ্রিক একটা ঝামেলা, হ্যাঁ, ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়ায় আমরা এখনো বলতে পারি না। নানা ধরনের কথা চালু আছে, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা চালু আছে। সেই জায়গায় ভারতকে প্রতিটা স্টেপ, যদি এই অঞ্চলে শান্তি, অবশ্যই ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ভারত একটা বড় রাষ্ট্র, এই অঞ্চলে শান্তিপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রে ভারতকে চিন্তা করতে হবে, তার একটা বিশাল ভূমিকা আছে। সেখানে অবশ্যই ভারতকে বাংলাদেশের ক্ষেত্রে একটা, মানে আমার কথা হচ্ছে আপনারা আলোচনায় আছেন যে এই জন্য বলছি, কারণ আপনি এখানে কিন্তু দখল করে নেওয়ার মতো, এখানে কিন্তু মানে এক ধরনের প্রভাব বিস্তার করে নেওয়ার মতো এই পরিস্থিতি কিন্তু এখন আর সেইখানে ইন্টারন্যাশনালি সম্ভব না। হ্যাঁ, আপনি আপনার নিরাপত্তা আপনি বাড়াতে পারেন, কিন্তু আপনি যখন আমার বিষয়গুলোতে কথা বলবেন, অবশ্যই আমার সাথে আপনাকে আগে কথা বলতে হবে। আর কূটনৈতিক চ্যানেলগুলো খোলা আছে, আপনি যেটা বলছেন কূটনৈতিক চ্যানেল তো এখন বন্ধ না, আপনি কথা বলছি আমরা। 2 নম্বর বিষয় হচ্ছে, আমার কাছে একটু অবাক লেগেছে যে আসলে এই জিনিসটা, মানে আমরা সাধারণত জানি যে আমরা সবসময় যে মানে সামনাসামনি যে আলোচনাগুলো পাই পর্দার অন্তরালে, কিন্তু এর চেয়ে অনেক বেশি আলোচনা হয়। আমরা জানি যে বর্ডারে যখন দেখবেন যে কোনো ধরনের বাউন্ডারি দেওয়া হয়, যেমন ইউএসএ যখন মেক্সিকো বর্ডারে বাউন্ডারি দিচ্ছে, তখন কিন্তু মেক্সিকোর সাথে কথা বলেছে। আপনার কাছে কয়েকটা আমি প্রশ্ন ছুড়ে দিই, আপনি সংক্ষেপে বলেন। সেটা হচ্ছে 2024 সালের 5ই আগস্টের পর তো আপনি যেটা বললেন, আমরা সবাই জানি রাজনৈতিক আমূল পরিবর্তন হয়েছে প্রেক্ষাপটে। আপনি যে 17-18 বছরে, আমি ভারতের কথা বলছি, তারা যে 17-18 বছরের যে রাজনীতি বাংলাদেশে দেখে এসেছে, সেটা তো এখন নাই। তাদেরকে তো পুনরায় নতুন করে মূল্যায়ন করতে হবে একটা সম্পর্কের ক্ষেত্রে। এবং আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে প্রথম দিকে মোটামুটি ভারত কোনো ধরনের সহযোগিতাই করতো না। এখন নাহলে স্বাভাবিক হয়েছে ব্যবস্থাগুলা, কূটনৈতিক চ্যানেলগুলা। কারণ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বারবার তখন বলেছিলেন যে আমরা তো আলোচনায় প্রস্তুত। দেখা গেল যে একে একে হঠাৎ করে আপনার সীমান্ত যে বর্ডার, যেখান থেকে পণ্য আসতো বা পণ্য যেত, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন ঘটনা হচ্ছে এই যে তাদের সন্দেহ, এখানে কি চীন একটা প্রভাব বিস্তার করে কিনা। আপনি জানেন যে বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্ট চীন করছে, চীন ছাড়াও রাশিয়া করছে, ভারতেরও ছিল কিছু প্রজেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্র, সব কিছু মিলে। কিন্তু চীনের প্রতি এসসিও সম্মেলনে আমরা যতই বলি যে আস্থাটা ফিরে আসছে চীন এবং ভারতের মধ্যে, অনেক চুক্তি হয়েছে, আপনার বর্ডার খুলে দেওয়া হয়েছে, ভিসা সহজ করা হয়েছে, প্লেন আসছে যাচ্ছে, কিন্তু তারপরেও যেটা মনে হয় যে চীনের প্রতি ভারত পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এখানে এটা কিন্তু মানে আপনি যে সময়ের কথাটা বলেন, এটা আসলে
এটা আমেরিকা বিরোধী একটা সম্মেলন, ন্যাটো বিরোধী একটা সম্মেলন, সেটা কিন্তু আবার বাংলাদেশকে নিয়ে চীন ভারতের সম্পর্ক কি হবে সেই ক্ষেত্রে এটা না। এটা যেমন আমরা যে পরিবারের মধ্যে যখন আমরা দেখবো যে 10 জনের মেম্বার থাকলে সেই 10 জন যখন বাইরে কারোর সাথে আপনার কথা বলে তখন কিন্তু 10 জন একজনের কথা বলে, একটা ইউনিট হয়ে কথা বলে। আবার যখন 10 জনের ভিতরে আসে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বগুলো থাকে, ঠিক যে বিষয়টা হচ্ছে এখানে চীন ভারতের এই দ্বন্দ্ব, যে আপনি যেখানে সীমান্ত আছে, আপনি এই যে আধুনিক যুগের যুদ্ধ বলি, আধুনিক যুগের পররাষ্ট্রনীতি বলি, কূটনীতি বলি, যেখানে যুদ্ধ আছে, যেখানে সীমান্ত থাকবে ওখানে সংঘাতের একটা সুযোগ থাকবে। সেখানে আপনি কখনোই চীনকে এখানে এই ক্ষেত্রে বাংলাদেশ প্রাসঙ্গিক ক্ষেত্রে চীনকে আপনি বা মিয়ানমার প্রাসঙ্গিক ক্ষেত্রে আপনি কিন্তু চীনকে কিন্তু ভারতের সাথে একসাথে করতে পারবেন না, কারণ তার বর্ডারটা কিন্তু সে আগে সিকিউর করবে, সে আগে ওই যে দেখবে। সে এই ক্ষেত্রে মানে আপনি যেটা বলছেন যে চীনের এখানে একটা প্রভাব, অবশ্যই চীনের একটা প্রভাব আছে, কারণ আমরা জানি যে চীনের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট এখানে আছে। চীনের একটা বেল্ট রোডের একটা কথা, তিস্তা ব্যারেজ হওয়ার কথা, যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক ধরনের আন্দোলন, যেটার মধ্যে ভারতকে এক ধরনের বলা যায় যে তিস্তা ব্যারেজটা যদি কোনো চীনের সাথে এস্টাবলিশ হয়ে যায় বাংলাদেশে, তাহলে সবভাবে বলা যায় যে ভারতের জন্য একটা নতুন আরেকটি চিন্তার জায়গা তৈরি হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে মানে আপনি চীন ওনার যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটা সিকিউর করতে চাইবে। চীন কখনোই চাইবে না তার বেল্ট রোডটা বাধাপ্রাপ্ত। সেখানে ভারতের সাথে তার নেগোসিয়েশনটা থাকবে ব্রড এক্সপেশন হচ্ছে যখন আমেরিকার সাথে, তখন রাশিয়া, চীন, ভারত মিলে একটা নতুন ইয়েতে বলাই যাবে। সেটা একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ভূ রাজনৈতিক এই অঞ্চলের ভূ রাজনৈতিক বৃহত্তর একটা বিষয়। আর যখন আপনি আমার একদম মানে নিজের বিষয়, একদম পার্সোনাল বিষয়, তখন কিন্তু আপনি এই বিষয়টা তখন আর সেই আমেরিকার চিন্তা করবে না, বা তখন হচ্ছে যার জায়গা থেকে, যার পজিশন থেকে সেটা চিন্তা করবে। এবং সেই ঘটনাটা কিন্তু এখানে ঘটছে এবং আপনি কনফার্ম থাকেন, কারণ সেইভাবে আমরা জানি যে চীন কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন দেশে ইনভেস্ট করেছে। তার ইনভেস্টমেন্টের উপর তার কূটনীতি এবং তার রাজনৈতিক যে পলিসিটা, পলিটিক্যাল যে পলিসিটা, সেটা কিন্তু নির্ভর করছে। সুতরাং চীনের এই জায়গাটাতে একটা আমি যেটা বুঝতে পারছি যে 5ই আগস্টের পরে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে চীন কোনো ধরনের কোনো বিতর্কে না গিয়ে, কোনো কিছু না গিয়ে তার যে ইনভেস্টমেন্ট সেটাকে সিকিউর করার জন্য সে নিজের মতো করে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে। সুতরাং এই বিষয়টা হচ্ছে এখানে ভারত সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে, ভারত সেক্ষেত্রে এখানে অনেকটা করেনি এবং তার নিজস্ব এটা হয়তো মতামত থাকতে পারে, নিজস্ব একটা ব্যক্তি ফরেন পলিসি থাকতে পারে যে আমি কেন করছি না কেন করছি। তবে এই জিনিসটা বিষয়টা হচ্ছে এখন যে জায়গায় সেটা ভারত একটা কথা বলছে, বারবার একটা কথা বলছে, আর যদি বাংলাদেশে নির্বাচন হয় তারা সেই ক্ষেত্রে একটা মানে নির্বাচিত সরকারের সাথে কন্ট্যাক্টিং এ যাবে, তারা নিজস্ব একটা, এটা চীনও বলেছে নতুন ইনভেস্টর। হ্যাঁ, আর এটা এগুলো হচ্ছে আসলে ডিপ্লোমেসির একটা প্রজেক্ট ভিতরের, এটা হচ্ছে ভিতরকার কথাগুলো হচ্ছে চীন কিন্তু অনেকটা অ্যাডভান্সড, চীন কিন্তু ভারতের চাইতে অনেকটা এই ক্ষেত্রে এগিয়ে আছে সম্পর্ক, কারণ তার হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট এখানে আছে। আমরা কিন্তু বাংলাদেশে বেশিরভাগ কনস্ট্রাকশন আপনি খোঁজ নিয়ে দেখেন চীনের তৈরি চলমান রয়েছে, হবে ভবিষ্যতে, মানে এটার মধ্যে চীনের কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক রয়ে গেছে। আচ্ছা, এই সেই ঘাটিগুলোতে কি আছে আমি একটু দর্শকদের বলে দিচ্ছি। সেখানে আছে আপনার রাফাল ফাইটার জেট, সুখান 33 কোর, ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র, রাশিয়ার S-400, ইসরায়েল ও ডিআরডিএর যৌথ MRSAM দেশীয় আকাশ ব্যবস্থা। আপনার এখানে আমি আপনাকে একটু করছি, হ্যাঁ আমি আসলে না পড়তে পারছি না। এখানে আছে 3, আপনি যেটা বলছিলেন দেশীয় আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হচ্ছে ব্রাহ্মোস, এই রাশিয়ার S-400, এই তিনটা আসলে এমন একটা বিষয়, মানে আপনি যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ একদম আপনি আকাশ মানে যদি ব্যবস্থা যদি আপনি বলতে চান, তাহলে আকাশ ব্যবস্থা কিন্তু আসলে যেটা মানে আপনি দেখছি আমরা এখন রাশিয়া ইউক্রেনের সমস্যায় বা ইউএস এর সাথে যে সমস্যায় বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে সমস্যা, আকাশ ব্যবস্থা বলতে আমরা যে দেখেছি, এই আকাশ ব্যবস্থা কখন চালু হয়, এই আকাশ ব্যবস্থা কখন আপনি স্ট্যাবলিশ করতে যাবেন, যখন আপনার আকাশ মানে 1-2টি দেশের মধ্যে আপনার সম্পূর্ণ যুদ্ধাবস্থা থাকবে। কিন্তু এটা ঠিক, হ্যাঁ এখানে ভারত কোনোভাবেই বলেনি যে আমি এটা আমরা আসলে একবারই আলোচনা করাও ঠিক না, যে ভারত কোনোভাবে বলেনি এটা বাংলাদেশের জন্য এই সেট আপ করা হচ্ছে, কারণ এখানে আমরা আশপাশে দেখছি আর কয়েকটি দেশের তার উপস্থিতি আছে এবং যেহেতু চীন একটা বড় দেশ, সেখানে সে তার একটা লং টার্ম চিন্তা আছে স্বীকার করছে। কিন্তু তারপরও আমার কাছে বলতে হবে যে আকাশ দেশের যে ব্যবস্থা আছে সেটা, এবং তারপর হচ্ছে যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র, রাশিয়ার এক্সপোর্ট, এগুলো হচ্ছে একদম মানে যুদ্ধের
প্রস্তুতির সর্বশেষের একটু আগের অবস্থা, আপনি যুদ্ধ লেগে যাওয়ার আগে যে অবস্থান থাকেন ঠিক সেই অবস্থা। হয়তোবা তাদের কাছে চীনের বিরুদ্ধে কোনো ধরনের ইনফরমেশন, গোয়েন্দা ইনফরমেশন থাকতে পারে, যেহেতু আপনার ওখানে ভুলে গেলে চলুন উত্তরে চীন রয়েছে, চীন হতে পারে। তারপরেও তারা যেটা দেখা যায় এর ফলে যেটা হবে, সীমান্তে ভারতের নজরদারি ক্ষমতা আরও বাড়বে, যেহেতু তারা ড্রোন, স্পাই ড্রোন ব্যবহার করছে, এবং চীন ভারত প্রতিযোগিতার ইম্প্যাক্ট বাংলাদেশেকেও পরোক্ষভাবে পড়বে। যেটা হ্যাঁ, এটা আপনার ক্ষেত্রে আমি একটু বলে বর্তমান যে সাম্প্রতিক, শুধু আমরা আসলে এই অঞ্চলের হঠাৎ নিজেদের ঘরের কাছে তো যেন আসলে আমাদের চিন্তাটা একটু বেশি। আর বিষয়টা হচ্ছে আসলে পুরো বিশ্ব জুড়ে কিন্তু আপনি এটা দেখেছেন, যার যার নিরাপত্তা কিন্তু যার যার সিকিউরিটিটাকে সে কনফার্ম করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন ভারতকে আমরা জানি, ভারত কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ, ভারতের অনেক কিছু আছে। এখন ভারতের পাশে যেহেতু চীন রয়ে গেছে, ভারতের পাশে যেহেতু বাংলাদেশ, এই সাম্প্রতিক সময়ে একটি স্বাভাবিকভাবে সম্পর্কটা আগের মতো নেই, আগের মতো পর্যায়ে নেই, তাহলে হয় ভারতের চিন্তা করাটা একটা পর্যায়ে গিয়ে পৌঁছে। আর আমাদের দেশটা এখন একটা উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছে, নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে নির্বাচন, কিছু দল আপনার বৃহৎ দলগুলো নমিনেশন অলরেডি মনোনয়ন প্রার্থী ঘোষণা করেছে। তাই যাক, এই বিষয়ে ভবিষ্যতে আরও কথা বলবো। আরেক দিকে চলে যায়, আমরা একদম চলে যাই ইউরোপ আমেরিকার দিকে। সেখানে জানেন যে হাঙ্গেরির রাশিয়া নিষেধাজ্ঞা ছাড়, এইভাবে কথাটা আসছে যে ট্রাম্প আর আরবান বৈঠকে হাঙ্গেরিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। হাঙ্গেরিকে ছাড় দেওয়া মানে কি এক অর্থে কিন্তু রাশিয়াকে ছাড় দেওয়া, কেন রাশিয়ার তেল হাঙ্গেরি নেয়, হাঙ্গেরি আবার বিক্রি করে। এইভাবে এই বিষয়টা নিয়ে যদি আপনি আসলে এটা আমি বলবো রাশিয়ার জয় জয়কার। মানে এটা হচ্ছে রাশিয়া মানে জিতে যাচ্ছে, রাশিয়ার পুতিনের প্রতিটি চাল, প্রতিটি স্টেপ জিতে যাচ্ছে। আপনি হয়তো এই আলোচনা ঢোকার আগে আমি আপনাকে একটু, আমরা কিন্তু কয়েক সপ্তাহ আগে, গত সপ্তাহ সম্পর্কে একটা আমরা আলোচনা দেখেছি, হাঙ্গেরির নেতৃত্বে চেক প্রজাতন্ত্র সহ 3টি দেশের একটি বলয় তৈরি হচ্ছে। আনঅফিসিয়াল, অফিসিয়াল ওর হয়তো ঘোষণা আসেনি। বলয়টা হচ্ছে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়ন আর কতটুকু সাহায্য দেবে কি দেবে না, বা কি পরিমাণ সাহায্য দেবে, এই 3টি দেশ অলরেডি কিন্তু কথা বলা শুরু করেছে। বলা হচ্ছে যে হাঙ্গেরির এই যে নতুন অবস্থান, এটার পিছনে রাশিয়ার একটা, পুতিনের সরকারের, যেহেতু আপনার হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সাথে খুব ভালো সম্পর্ক পুতিনের। হ্যাঁ, পুতিনের। তো এখন বিষয়টা হচ্ছে হাঙ্গেরি যেটা দাবি করছে যে ওর কোনো সমুদ্র বন্দর নেই, ওর কোনো এই তার গ্যাস গুলো ঢোকার জন্য তার দেশে তো প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এগুলো প্রয়োজন আছে, রাশিয়া ছাড়া তার কোনো বিকল্প নেই। এবং এই বৈঠকে তারা কিন্তু এটা পরিষ্কারভাবে আপনার 74% গ্যাস আর 86% তেল রাশিয়া থেকে। বলা যাচ্ছে শতভাগই বলা যায়, 100-100 মধ্যে কোনো খুব একটা পার্থক্য চলে আসে। এখন এই ক্ষেত্র এটা হচ্ছে আপনার উপরের আলোচনা, আমরা সবসময় বলি যে পর্দার সামনে আলোচনা, এই কারণে রাশিয়া তেল কেনার ক্ষেত্রে হাঙ্গেরিকে ছাড় দিচ্ছে। কিন্তু এর পেছনে আরেকটা আলোচনা হচ্ছে আমেরিকার কাছ থেকে কিন্তু পাল্টা এই যে এখানে আমেরিকাকে ছাড় দিচ্ছে, একটা আমেরিকা যে অন্যতম, আমরা জানি যে এক অন্যতম পণ্য বাণিজ্য, সেটা হচ্ছে এলএনজি গ্যাসের তাদের যেটা, সেখান থেকে আমরা দেখলাম যে একটা নতুন একটা চুক্তি হচ্ছে, সেখানে সেই $600 মিলিয়ন এলএনজি কিনবে হাঙ্গেরি। তার মানে কিন্তু দেখেন এখানে কিন্তু একদিকে ছাড় দিলে বাণিজ্যটা করছে। এই জন্য এটাকে বলছে এটা যে এটা আসলে ছাড় না, এটা আসলে এক ধরনের কূটনৈতিক যে সম্পর্ক, সেটাকে আপনার সাথে বাণিজ্য মিলে ট্রাম্প নতুন আরেকটা জিনিস এখানে শুরু করেছে। এবং তার যে বিষয়টা এখানে যে ট্রাম্পের, আমরা কিন্তু ট্রাম্পই দেখি, ট্রাম্প কিন্তু আগে বিজনেসটাকে সবসময় প্রাধান্য দিচ্ছেন, এবং তার বর্তমান যে সময়গুলোতে যে সমস্যা, সবগুলো কিন্তু তার এই বিজনেস ডিলগুলো করতে গিয়ে সমস্যাগুলো তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে হাঙ্গেরি একটা বিশাল ছাড় পেয়ে গেছে, এবং এই ছাড়টা আমি বলি অফিসিয়ালি আপনার হাঙ্গেরিকে দিচ্ছে ছাড়টা, কিন্তু অফিসিয়ালি এই পুরো অ্যাডভান্টেজটা পাবে কিন্তু রাশিয়া। এবং এই অ্যাডভান্টেজের কারণে কালকে আরেকটি দেশ দাবি তুলবে, তুমি যদি হাঙ্গেরিকে ছাড় দাও তাহলে আমাকে ছাড় দিচ্ছে না কেন। এটা কিন্তু এই অ্যাডভান্টেজটা, এই একটা চ্যানেল ওপেন হয়ে গেল। সুতরাং একটা মানে সুযোগটা সবাই নিতে চাইবে এখন। তাহলে ইউএসএ কে সবাই নিতে চাইবে, বলবে যে ভাই আমাকে তুমি যে ইয়েকে দিচ্ছ, ঠিক আছে তোমার থেকে এলএনজি কিনবো, বাট আমাকে রাশিয়ার কাছ থেকে আমাকে এটা কিনতে দাও, কারণ অনেক কম দামে কিন্তু রাশিয়ার তেলটা অর্ধেক, একদম বিশ্ববাজারে যে দামটা থাকবে অর্ধেক। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে ক্রেমলিনের একটা রুমে বসে পুতিন যে কৌশলগুলো খেলছে সেগুলা। আচ্ছা, আমাদের সেগমেন্টের সর্বশেষ নিউজ যেটা নিয়ে আমরা আলোচনা করি, আপনি জানেন যে কয়েকদিন আগেই নিউ ইয়র্কে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকটা স্টেটে, তার মধ্যে নিউ ইয়র্ক ছিল, আপনার মেয়র নির্বাচন হয়েছে। সেখানে ডেমোক্রেটের 3 জন প্রার্থী, আপনার নিউ ইয়র্ক থেকে জোহরান মামদানি, ভার্জিনিয়া থেকে অ্যাবিগেল স্পেনবার্গ, প্রথম নারী মেয়র, গভর্নর যারাকে বলি, আর নিউ জার্সি মিকি শেরিল, 3 জনই ডেমোক্রেট। এবং এখানে দেখা গেছে রিপাবলিকান খুব খারাপভাবে মার খেয়েছে, কারণ এদের বিরুদ্ধে ধনকুবেরাও নেমে গিয়েছিল এক পর্যায়ে। তো এই যে তাদের ফিরত আসা, এটা কি
সামনে যে নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন বা পরবর্তী যে নির্বাচন আসে, যে ডেমোক্রেটদের, আমরা জানি ডেমোক্রেট খুব খারাপ অবস্থায় আছে, বিশেষ করে বাইডেনের সময়, ওবামার সময় খুব শক্ত অবস্থানে ছিল, পরে হিলারির সময় থেকে যে ভাঙাটা শুরু হয়েছে, বাইডেনের সময় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। 45 লাখ 4 বছর সম্ভবত 45 লাখ ডেমোক্রেট ভোটার রিপাবলিকান শিবিরে শিফট করেছে, এটা তাদের জন্য। তো এই যে 3টা বিজয় চলে আসছে, এটা তাদেরকে নতুন করে আশার আলো জাগাচ্ছে কিনা, নাকি আরো সামনে পথটা কঠিন? এই ডেমোক্রেটদের 3 বিজয়ে খুশি, বাট স্বস্তি নেই, এটাই খুশি, মানে তারা কিন্তু আপনি যদি এক কথায় বলেন, কথায় বলে খুশি হওয়ার মতো তাদের ডেমোক্রেট স্বস্তি নেই। কেন স্বস্তি নেই? 3টা জয়ের সাথে কোনো ধরনের রিলেশন নেই। 3 জয় 3 দিকের, একদিকে হচ্ছে বামপন্থী, একটা হচ্ছে মধ্যপন্থী, আর একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এই 3টা পন্থীর বিরুদ্ধে যদি আপনি মিলা যান, যে আপনি নিউ ইয়র্কে যে বামপন্থী আসলো, মানে বাকি দুটোর সাথে আপনি তিনোটার সাথে কিন্তু তিনোটার মধ্যে কোনো মিল পাওয়া যায়। এখন এই বিষয়টা কি তাহলে ভোটারদের কি অভাব চিন্তা করে? এখন ভোটাররা আমার কাছে যেটা মনে হয়েছে আমেরিকার এই যে অ্যানালাইসিস থেকে বিভিন্ন ধরনের, এই যে ইউএস এই ইলেকশন, 3টা ইলেকশনের একই সময়, মানে একই এর মধ্যে, তখন তাদের ভোটাররা যেহেতু ভিন্ন রাজ্য, ভোটাররা যেটা চিন্তা করছে ওই রাজ্যের প্রেক্ষাপটটাকে, স্থানীয় সমস্যাগুলো আমি কি পেতে যাচ্ছে। আমরা কি জানি যে স্থানীয় ভোট এবং আপনার কেন্দ্রের ভোট সেটার মধ্যে কিন্তু অনেক সময় মিলে না, অনেক কিছু ডিমান্ড আমাদের যেমন স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন অনেক সময় মিলে না। এই ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। এবং সবচেয়ে বড় যেই ঝামেলাটা এখানে লেগেছে, আপনি যদি নিউ ইয়র্ক সিটির জয়কে প্রাধান্য দিতে চান, তাহলে আমেরিকাকে তার মূল যে স্ট্রাকচার সেখান থেকে সরে এসে বামপন্থী স্ট্রাকচার, যেটা আসলে আমেরিকার পক্ষে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না এত বড় চেঞ্জটা তারা করতে পারবে। এক ধরনের ভোটাররা কিন্তু এই 3টা ইলেকশন থেকে খেয়াল করবেন, কিন্তু ট্রাম্প, বিশেষ করে আপনি নিউ ইয়র্ক ইলেকশনে খেয়াল, নিউ ইয়র্ক ইলেকশনটা সরাসরি কিন্তু কারণ আমরা বাংলাদেশে যেমন ঢাকাটা একটা এবং এটা কিন্তু ট্রাম্প সরাসরি নাক গলিয়েছিলেন। ট্রাম্পের একটা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় যে তখন ইলেকশনের আগে বিভিন্ন রকমের উনি থ্রেটেনিং করেছেন, আমি তহবিলের কাটছাট করবো, কলেজ ছাড় দেবো না, সেই অবস্থা থেকে, মানে এটা বলা যায় এক ক্ষেত্রে ট্রাম্পের ক্ষেত্রে একটা মানে রেসপন্স ছিল, ট্রাম্পের বিপক্ষে গিয়ে একটা রেসপন্স করেছে। সুতরাং এই বিষয়টা কিন্তু একটা সিগনিফিকেন্ট, এটা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই যে হয়তো ডেমোক্রেটদের এই বিজয়টার ক্ষেত্রে হয়তো অনেক কিছু রাজনৈতিক বিশ্লেষণ থাকতে পারে, কিন্তু এটাও কিন্তু পাশাপাশি ঠিক যে ট্রাম্পকে একটা মেসেজ দেওয়া যে তোমার যে অনেকগুলো সিদ্ধান্তের সাথে জনগণ একমত না। তো সুপ্রিয় দর্শক, আজকের বিশ্ব সংযোগ আমরা এখানে শেষ করছি। আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আবার বলছি, আমাদের এই যে অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোথা থেকে দেখছেন, আপনার নাম সহ অবশ্যই আমাদেরকে পাঠাবেন। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবো। আরেকটি কথা, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।